This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই না বললেই নয়টা না, মোটামুটি বিভিন্ন রাজনৈতিক নেতারা দেখেন যখন কথা বলি তখন জানতে পারি আর কি। তাই আজকে খুব জানতে ইচ্ছে করছে, গৌতম দেব বলে এক ভদ্রলোক, তিনি কি আমাদের এই অনুষ্ঠানটা আজকে দেখছেন? তিনি কি জানেন যে আজকে তার নামটা করে এই অনুষ্ঠানটা শুরু করছি? কারণ আজকাল তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ চর্চা শুরু হয়ে গেছে। অনেকেই বলতে শুরু করেছেন এই সোশ্যাল মিডিয়ায় নস্ত্রাদামুস দেব, মানে তাকে নস্ত্রাদামুস বলে ডাকা হচ্ছে। জানেন তিনি সেই বাম আমলের ডাক সাইডে নেতা গৌতম দেব। হ্যাঁ, দেখুন, নস্ট্রাডামুস সম্পর্কে একটুখানি বলে নেওয়া ভালো, কারণ আমরা কথায় কথায় এই ভদ্রলোকের নামটা করি, কিন্তু এক্স্যাক্টলি তিনি কী করেছিলেন না করেছিলেন সবসময় আমাদের খেয়াল থাকে না। এই নস্ট্রাডামুস বলে ফরাসি ভদ্রলোক, উনি 1533 সালে লে প্রফেটিস বলে একটা বই লিখে ফেলেছিলেন, যে বইটাতে 942টা একটা কবিতার মতো করে আর কি, কবিতা বলতে পারেন, শ্লোক বলতে পারেন, এরকম 4 লাইনের জিনিসপত্র লিখে ফেলে গেছিলেন। এবার এই প্রত্যেকটা জিনিস, যেই শ্লোকগুলো বা কবিতাগুলো মানে ওই 4 লাইনের মধ্যে ছিল, সেগুলো নাকি প্রবল ইঙ্গিতবাহী। বহু মানুষ বিশ্বাস করেন নস্ট্রাদামুস ওই 4 লাইন করে লেখার মধ্যে ভবিষ্যতের বহু ঘটনার ইঙ্গিত দিয়ে গেছিলেন, এবং সেগুলো নাকি অদ্ভুতভাবে মিলেও গেছে। হিটলারের উত্থান, হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ, মানে এরকম বহু ঘটনার আগাম আভাস নাকি নস্ট্রাদামুস দিয়েছিলেন। এবার ভাবছেন তো যে গৌতম দেব সম্পর্কে উনি কোনো কিছু লিখে গেছিলেন কিনা, বা অন্তত বাংলা সম্পর্কে কিছু বলেছিলেন কিনা। না, নস্ট্রাদামুস তার ওই দিব্য দৃষ্টিতে হয়তো বাংলাটাকে দেখতে পাননি, কিন্তু গৌতম দেব তো বাংলার লোক, বাংলাটাকে তিনি হাতের তালুর মতো চিনেছিলেন, মন্ত্রী ছিলেন দীর্ঘদিন। ফলে তার পক্ষে এখানকার সম্পর্কে একটা আভাস দেওয়াটা হয়তো সহজ হয়েছিল। দিয়েছিলেন তিনি ওই 2011 সালে। তিনি বলেছিলেন ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না। ভাবুন, 11 যবে সদ্য তৃণমূল ক্ষমতায় এলো, তাদের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে, ঠিক তখন তার মনে হয়েছিল ভবিষ্যতে তৃণমূল দলটাই আর থাকবে না। তখন লোকজন ভাবছিলেন যে এটা নিশ্চয়ই হিংসে বা ভেতর থেকে যে জমে ওঠা রাগ বা আক্ষেপ সব মিলিয়ে মিশে এই হাড়ের জ্বালা আর কি, সোজা কথায় এইভাবে প্রকাশ করছেন ভদ্রলোক। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গে এবারের এই 2026-এর ভোটের ফলটা প্রকাশের পর তো 1 মাসও কাটেনি। তার করা ভবিষ্যৎবাণীকে লোকে প্রায় সত্যি হতে দেখতে শুরু করেছে। এতটা ওই বাম জামানার ওই প্রাক্তন মন্ত্রীও কি ভেবেছিলেন বলুন তো? যেভাবে ভালো আর খারাপ তৃণমূলের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তাতে যে কোনো সময় মূল থেকে গোটা দলটাই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে অনেকের আশঙ্কা। আবার এটা নিয়েও তো একটা অদ্ভুতভাবে দ্বন্দ্ব রয়েছে, কোনটা মূল কোনটা যে আসলে নকল, এটা নিয়েই তো সব থেকে বড় সংশয়। কিন্তু তাটা ছাপিয়ে আরেকটা জিনিস লোকজনের মুখে মুখে খুব ফিরছে, জানেন তো, আমাদেরও মনে হচ্ছে গোটা ব্যাপারটা। দেখুন, সাম্প্রতিককালে মানে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন থেকেই গত 15 বছরে আমরা যে জিনিসটা সব থেকে বেশি দেখেছি, সেটা হচ্ছে অপরের দ্রব্যকে নিজের করে নেওয়া। এই অভিযোগটা তো সব থেকে বেশি উঠতে দেখেছি আমরা, ঠিক কিনা বলুন? সে বালি হোক, কয়লা হোক, বা জমি বা পুকুর বা নদী বা বিল, কি না, সব থেকে বেশি অবশ্য লোকজন বলে চাকরির ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এইভাবে নেওয়ার একটা অভ্যেস, যে মানে পরের দ্রব্য সেটা না বলিয়া নেওয়ার একটা অভ্যেস যে গ্রো করে গেছে, এটা ভেতরে ঢুকে গেছে আর কি, অভ্যেসে পরিণত হয়েছে। এটা কি কেউ বুঝতে পেরেছিলেন? সেই অভ্যেসের বসেই কি শেষ পর্যন্ত নিজের দলটাই কেউ আত্মস্থ করে নিলেন। দেখুন, সত্যি তো সেরকমই দেখতে মনে হচ্ছে চারপাশে দেখে, যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
তৃণমূলটাই আর কি অন্য পাশে চলে এসছে বলে দাবি করে বসলেন, সেটাই আসল তৃণমূল। অথচ পাশে হাপিত্তেশ করে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী এবং দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রাক্তন বললাম কারণ ওই পুরো কমিটিগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন, সুতরাং ওইগুলোর আর পোস্টগুলোর কোনো অস্তিত্ব নেই। তারা হাপিত্তেশ করে বসে কি দেখছেন যে তাদের দলটাই একটা অদ্ভুত অভ্যেসে কি অভ্যেস তৈরি করেছিলেন যে তাদের দলটাই কেউ কেউ আত্মস্থ করে নিলেন, আপন করে নিলেন তাদের না বলে। ভাবুন তো। আর এখান থেকেই সবাই শঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন যে আপাতত তো দলটা কার, দলটাকে না বলে কেউ নিয়ে নিল কিনা। এই যে সংশয়, এর থেকেই একটা সময় দলটা আদৌ মানে প্রশ্নটা এরকমভাবে বদলে যেতে পারে কি, দলটা আদৌ আছে তো, দলটা আদৌ থাকবে তো। 1 মাস, ভোটের ফল প্রকাশের 1 মাসের মধ্যে একটা দল যারা 15 বছর শাসনে ছিল তাদের নিয়ে এই প্রশ্নটা উঠে গেছে। অথচ দেখুন 2011-তে বুদ্ধদেব ভট্টাচার্যর বিদায় লগ্নে তখন বামেদের ওই বিধায়ক সংখ্যা কত ছিল? 66। 2021 বামেরা 0। বর্তমান 2026 বিধানসভায় বামেরা কত? 1। মানে সংখ্যার বিচারে ব্যাপারগুলো প্রথমবার 11 সাল, তখন হয়তো এখন তৃণমূল যে সংখ্যায় আছে তার থেকেও কম ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যৎটা অবশ্য তৃণমূলের কেউ দেখেনি, কিন্তু বামেদের সংখ্যাগুলো তো দেখেছে, খুব একটা পাতে দেওয়ার মতো তো নয়। কিন্তু তারপরেও এ রাজ্য থেকে সিপিআইএম সহ বাম দলগুলো উঠে যায়নি, দল তাদের হাতছাড়া হয়নি বা অন্য কেউ আত্মস্থ করে নেয়নি। আর উল্টো দিকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার 294টা আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করে ভোটে লড়েছিলেন। তৃণমূল 200-র বেশি আসনে ধরাশায়ী হয়েছে, কিন্তু তারপরেও তো 80টা আসন ছিল, তার সঙ্গে অতগুলো পুরসভা টুরসভা পৌর নিগম সব ছিল। আছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংগঠনটাই মনে হচ্ছে ধূলিসাৎ হয়ে যেতে বসেছে। এবং সব থেকে বড় প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে যে ওই থাকবে কি। এবার এটার একটা কারণ হতে পারে, যে জিনিসটার ওপর ভরসা করে দলটা এতদিন দাঁড়িয়েছিল সেই ভিতটাই কি নড়ে গেছে। দেখুন, এতদিন পর্যন্ত সবাই বলতেন, ওই কথায় কথায় এটা খুব ব্যবহার হয়েছে, এই তৃণমূলের একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবার মানে সব ক্ষেত্রে তৃণমূলের যে কোনো নেতা তাদের বক্তব্য রাখতে গেলে আগে ওই দলনেত্রীর অনুপ্রেরণা কথাটা বললে তারপর শুরু করতে হতো। মানে তাদের বাকি বক্তব্য বাদ চলে যাক, কিন্তু ওই শুরুর বক্তব্যটা ওটা বাদ যাওয়া চলবে না। ওটা বাদ গেলে তারা মহা সংকটে পড়ে যেতেন। অর্থাৎ তাদের জন্য যাবতীয় সংকট হারিয়ে ছিলেন তাদের দলনেত্রী। এটা তো বাস্তব। আরও নির্দিষ্ট করে বললে দলনেত্রীর ভাবমূর্তিটা, যেটাকে ঢাল করে সামনে রেখে একের পর এক নির্বাচন অনায়াসে পার হয়ে গেছে তৃণমূল। এবং তার মধ্যে খেয়াল করে দেখুন, সেই 2021টাও রয়েছে। 2016-এ বাম আর কংগ্রেসের জোট ক্ষমতায় চলে এলো বলে সবাই বলেছিলেন, পার হয়ে গেছেন। 21-এ অমিত শাহরা 200-র বেশি আসন পাবেন আশা করেছিলেন, পার হয়ে গেছে। এমনকি 2024 তখনও সবাই মনে করেছিলেন অনেক বেশি আসন পাবে এবার বিজেপি, কিন্তু তারা সেখানেও 29, সব থেকে বেশি আসন তারা জিতে বসেছিলেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিটা তাদের পার করে দিয়েছিল। এবং ওই যে স্লোগানগুলো, বাংলা নিজের মেয়েকেই চায়, এবং তার থেকেও বেশি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমন বক্তব্যটা প্রত্যেকটা ভোটের সময়, 294টা আসনেই আমি প্রার্থী, 42টা আসনেই আমি প্রার্থী, এই সব কিছুতে নিজের ভাবমূর্তিকে বাজি ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল উতরে গেছে। কিন্তু এবার সেই ভাবমূর্তিতেই কি আঘাত লেগে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ভোটের ফল বেরোনোর পর
খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই 15 বছর ধরে দলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠেছে, সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠেছে, কিন্তু সযত্নে নিজের ভাবমূর্তিকে বাঁচিয়ে রেখেছেন। কখনো দোষ দিয়েছেন ওই পুলিশদের ওপর, কখন দলের নেতাদের ওপর, কাটমানি ফেরত দাও, তোমাদের এই সমস্ত বরদাস্ত করা হবে না। অর্থাৎ বাকি অন্যায়, অনাচার, গণ্ডগোল সব অন্য লোক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুর থেকে আলাদা, তিনি আছেন শুধু সমস্ত কিছুকে শুধরে দিতে। এই ভাবমূর্তি তো তিনি বজায় রেখেছিলেন। কিন্তু দেখুন, ভোটের ফল প্রকাশের পর প্রথম যেদিন তিনি হাইকোর্টে গেলেন, তাও মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সওয়াল করবেন, সেগুলো নিয়েই তো হই হই হওয়ার কথা। তার বদলে কি হলো? হই হই হলো, কিন্তু তাতে লোকে চোর চোর বলল। প্রথমবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর ধ্বনি শুনতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সততার প্রতীক, সেই ভাবমূর্তিতে সেই প্রথম আঘাত লাগলো, অন্তত কেউ লাগাতে পারলো। আর তারপর এখন যা চলছে, এফআইআর হয়েছে, দেশদ্রোহিতার অভিযোগ তার বিরুদ্ধে তুলতে পারছেন কেউ কেউ। সোজা কথা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জায়গা আছে, কিন্তু তার থেকেও বড় কথা, 1 মাসের মধ্যে, ফল প্রকাশের 1 মাসের মধ্যে তৃণমূলের যে সব থেকে বড় ভরসা, পিলার, ভিত, যেভাবেই বলুন, সব পারানির করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাবমূর্তি, তাতে ভাঙন ধরে গেছে। দলের ভাঙনটা তো তুচ্ছ, এইটা সব থেকে বড় ক্ষতি। যদি 1 মাসের মধ্যে তৃণমূলের কিছু হয়ে থাকে, তাহলে এটা সেটা। আর সেই জন্যই সম্ভবত দলটার ভবিষ্যৎ নিয়ে এত সহজে লোকজন প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভাবতে শুরু করেছেন। এবার গোটা ব্যাপারটাই ওই বললাম, 1 মাস পালাবদলের 1 মাস। এই 1 মাসটা তার মানে খুব গুরুত্বপূর্ণ। পালাবদলের 1 মাসের মাথায় আরও কিছু কথা, মানে 15 বছরের অভ্যেস তো, 15 বছর ধরে যাদের কথা বলেছি, তাই জন্য তাদের দিয়েই শুরু করলাম। কিন্তু শুরুতে আজকে তো তাদের কথাও না বললেই নয়, যারা এই মুহূর্তে আগামী কয়েক বছর সামলাবেন, অন্তত 5 বছর তো সামলাবেন। শুভেন্দু অধিকারীর সরকার, তারাও তো 1 মাস পার করলেন। এই যে সময়টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল, ঠিক সেই সময়টাই তো তার দলের ভবিষ্যৎ অস্তিত্ব এবং সাফল্য সম্পর্কে ধারণা করার একটা সময়কাল ছিল। এটা তো বাস্তব, এবং এটা মানতে হবে। আমরা চিরকাল এটাই তো বিশ্বাস করে এসেছি যে ওই সকাল দেখেই অনেক সময় গোটা দিনের একটা আভাস পাওয়া যায়। সব সময় সত্যি হয় না, কিন্তু এই চেষ্টাটা আমরা চিরকাল করি, এক্ষেত্রেও করছি। দেখুন, শুভেন্দু অধিকারীর সরকার এই 1 মাসে 2 রকম পদক্ষেপ করেছে। এক, সংস্কারমূলক পদক্ষেপ বা কারেক্টিভ মেজার্স, অর্থাৎ যা ভুল অতীতে হয়েছে এই 15 বছর বা তার আগের থেকে, সেই ভুলগুলোকে সংশোধন করা। আর 2, গঠনমূলক পদক্ষেপ বা কনস্ট্রাকটিভ মেজার্স। ভুল শোধরানোর পর তারপরেই তো সেই আসল কাজগুলো শুরু, সেই গঠনমূলক কাজগুলো, যেগুলো ভবিষ্যৎটাকে নিশ্চিত করবে, ভবিষ্যৎটাকে শক্ত করবে, তার ভিতটাকে শক্ত করবে এবং গোটা রাজ্যটাকে অগ্রগতির পথে নিয়ে যাবে, যার সঙ্গে সঙ্গে আমরা সবাই এগোবো, সরকারও এগোবে। ফলে এই দুটোর তুল্যমূল্য বিচার এই মুহূর্তে হয়তো সম্ভব নয়, কারণ যে কোনো এরকম পালা বদলের পর প্রথমে থাকে তো ভুল সংশোধনের পালা। এখন সেটা চলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই গঠনমূলক পদক্ষেপ, ভবিষ্যতের লক্ষ্যে যে পদক্ষেপগুলো, সেগুলোরও শুরু তো হয়ে যাওয়ার কথা। তাই দুটোই পাশাপাশি চলছে এখন, এটা আমরা ধরতে পারি। এবার সংস্কারমূলক পদক্ষেপের মধ্যে যেমন ধরুন, ভোট পরবর্তী হিংসা বা রক্তক্ষয়ী রাজনীতি, যেটা অতীতের ভোটগুলোর পর আমরা দেখেছি, সেগুলো ঠেকানোর বিষয়টা আছে। ওই পার্টি অফিস দখল হয়ে যাওয়াগুলো বন্ধ করাটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো অতীতে আমরা একদম স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল, যেগুলো দেখেছি, দাদাগিরি, তোলাবাজি, সিন্ডিকেট, অবৈধ টোল, এগুলো বন্ধ আছে। ও বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের ইচ্ছে মতো নির্দেশ বা প্রশ্রয় বা ব্যক্তিগত সিদ্ধান্তে ইচ্ছে মতো নির্মাণ, সেগুলো ভাঙার সিদ্ধান্ত আছে। অপ্রয়োজনীয় সুরক্ষা বলয়গুলো
প্রত্যাহার করা আছে। হেলমেট না পরলে বাইক আরোহীদের ধর্ম না দেখে জরিমানা করার মতো সিদ্ধান্ত বা রাস্তা বন্ধ করে ধর্মীয় উপাসনা বন্ধের মতো নির্দেশগুলো আছে। এবং সেই সঙ্গে ওই যে কেন্দ্রীয় সরকারি যে প্রকল্পগুলো যেগুলো এতদিন এ রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি, সেই প্রকল্পগুলোকে এ রাজ্যে চালু করে দেওয়ার বিষয় আছে। মানে এগুলো সব অতীত ভুল সংশোধন এভাবে আমরা দেখতে পারি। আর গঠনমূলক পদক্ষেপ, ধরুন ওই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত বা প্রতিশ্রুতি রক্ষা করে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্প চালু, সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমিদান থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন, এগুলো সবই রয়েছে। ভবিষ্যতে হয়তো আরও থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসই তো আছে। যদি সত্যি প্রধান বিরোধী দলের এই রকম অবস্থা হয়, তাহলে নিজেদের সঠিক রাস্তায় ধরে রাখার চ্যালেঞ্জটা, নিজেদের দেখুন বিরোধী নেই সুতরাং আমরা নিজের ইচ্ছে মতো থাকবো, এই মুহূর্তে সত্যি কথা বলতে কি এই যখন তৃণমূল নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করে মরছে, তখন মানে একটা খুব স্বাভাবিক বিষয় হচ্ছে যে তারা মানে বিজেপি এই মুহূর্তে সরকারে যারা, তারা কি করবেন, তারা গ্যালারিতে বসে মজা দেখবেন, খুব বেশি হলে নারদ করবেন। সত্যি কি তাই? নাকি ওরকম নিশ্চিন্তে বসে পপকর্ন খেতে খেতে এই তৃণমূলের এই যাবতীয় নিজেদের মধ্যে গণ্ডগোলের মজা দেখতে দেখতে তারা ভুলে যাবেন যে তাদের নিজেদের দায়িত্বটা ঠিক কী আছে? এটা মাথায় রাখাটা খুব খুব জরুরি। এবং সেখানে যদি বিরোধী দলের ভূমিকাটা খাটো হয়ে যায়, বিরোধী দল যদি নিজের মধ্যে মারপিট করতে ব্যস্ত থাকেন, তাহলে আমরা মনে করিয়ে দেব। দেখুন সত্যি কথা বলতে কি এই প্রথম স্বাধীনতার পর যেহেতু ওই কেন্দ্র আর রাজ্যে একই দলের সরকার, তাই সরকারের ওপর কিন্তু বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে। গত 15 বছরে ধরুন বিভিন্ন যে বিষয়গুলো আমাদের এখানে অবহেলিত ছিল, সেই স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, এই সমস্ত বিষয়গুলো যেগুলো ওই তৃণমূল দলটার মতোই সংকটাপন্ন হয়ে গেছে তাদের সময়, সেখান থেকেও তো সেই জায়গাগুলোকে উদ্ধার করার দরকার। অর্থাৎ গঠনমূলক পদক্ষেপটা পাশাপাশি চলাটা খুব জরুরি। এবং এটাই কিন্তু এখন সব থেকে বেশি জরুরি ভাবনা চিন্তা করাটাই নতুন সরকারের কাছে। আগের ভুল সংশোধন হয়ে গেছে, কিন্তু তৃণমূল তারা নিজেরা ধ্বংসাত্মক কার্যকলাপে মেতে রয়েছে। এই আনন্দে যদি এই সরকারও মেতে যায়, হয়তো ওই তাদের জন্য যেটুকুনি আর কি আরও খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার জন্য যা যা নিশ্চিত করার দরকার সেগুলো করার কথা ভাবতে থাকে, সেই মজা দেখতে দেখতে পপকর্ন খেতে থাকে, তাহলে কিন্তু ওই গঠনমূলক কাজের জায়গাটা সেটা অবহেলিত থেকে যাবে। ফলে তাদের আসল চ্যালেঞ্জের জায়গাটা মাথার থেকে কোনো মতেই কিন্তু সরতে দেওয়া যাবে না। এটা কিন্তু সব থেকে আগে মাথায় রাখাটা দরকার। অবশ্য আজকে মুখ্যমন্ত্রী নবান্নে এই বন্দর নির্মাণ আর জলপথ পরিবহনের মতো বিষয় নিয়ে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি জানিয়েছেন যে ওই তাজপুরেরও দূরে গভীর সমুদ্র বন্দর বা কলকাতায় ওয়াটার মেট্রোর মতো পরিষেবা চালুর বিষয়ে তারা আশাবাদী। এবার ঘটনা হচ্ছে বহুদিন ধরেই আমাদের মানে আপনার আমার আম বাঙালি আর কি, আমের মরশুম তো আম বাঙালি আমরা, তো আমাদের অবস্থাটা অবশ্য অনেকটা চাষার মতো। চাষা যেরকম আশায় বাঁচে, ঠিক সেরকম বাঙালিও বহু বছর ধরে শুধু আশাই দেখে আসছে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটা নাকি আবার পুনরুদ্ধার করবে তো বটে, কিন্তু কে করবে সেটা আমরা এখন অবধি বুঝে উঠতে পারিনি। ফলে নতুন সরকার এসছে, আবার সেই আশা। এবার আশা দেখালে তো শুধু হবে না, একই সঙ্গে আশা পূরণের দায়িত্বটাও যে নিতে হবে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নতুন সরকার তারা নিশ্চিতভাবেই জানে। আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। ওখানে পোর্ট সম্ভবই নয়,
মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই, তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংয়েও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা যেটা বাস্তবসম্মত হবে, এই 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। তো প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। এগুলো শুনতে শুনতে আমরা অতীতেও এরকম অনেক কিছু শুনেছিলাম, যেগুলোর ভিত্তিতে আমরা স্বপনের জগতে এবং দিব্য বিচরণ করেছি আমরা। কিন্তু সত্যি কথা বলতে কি, বাস্তব জাগিয়ে দিয়েছে। এক্ষেত্রেও না জেগে উপায় নেই, কারণ রাজ্য বিজেপি তাদেরও তো জাগতে বলেছে স্বপন স্বয়ং। কলকাতার রাসবিহারীর বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত, তিনি তার দল আর তাদের সরকারকে সতর্ক করেছেন এবং সেটা সমাজ মাধ্যমেই লিখেছেন। মানে এটা সর্বস্তরের কর্মী টর্মী সবার জন্য, পুরো দলটার জন্য একটা সতর্ক বার্তা। ভোটে পরাজয়ের 1 মাসের মধ্যে তৃণমূলের এই ছত্রভঙ্গ দশা দেখে তিনি যে আহ্লাদিত হতে পারছেন না, বরং তার যে মনে হচ্ছে এই সময় তার মতো ওই বিজেপি নেতৃত্বের মানে যারা রয়েছেন আর কি, তিনি তো এই মুহূর্তে মন্ত্রী, তাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত, সেটা তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। কারণ জাহাজ ডুবছে বুঝতে পারলে যেরকম সবার আগে ইঁদুররা জলে ঝাঁপায়, তেমনি তৃণমূলের তরি ডুববে এই আশঙ্কায় তৃণমূলের তরি ছেড়ে ওই গুন্ডা বদমাশ সমাজবিরোধীরা বা দুর্নীতিপরায়ণরা তারা যে জাহাজ ছেড়ে ঝাঁপ দেবে এবং খড়কুটো আঁকড়ে ধরার বদলে শক্তপোক্ত বিজেপির জাহাজে ভিড়তে চাইবে, এটা স্বপন দাশগুপ্ত আশঙ্কা করছেন। দেখুন, এটা একান্তই তার ব্যক্তিগত মত, কিন্তু ঘটনাচক্রে এটা তো সত্যি। এটাই তো এখনকার ট্রেন্ড। ওই ভোটের দিন, ভোটের রেজাল্ট বেরোনোর হাফ টাইমের থেকে তো লোকজন ডিগবাজি খেতে শুরু করেছে। তো সেটাই যত দিন যাবে সে তো বাড়বে। যারা সমাজের একদম তলপেটের বাসিন্দা, মানে ওই আন্ডারওয়ার্ল্ডের লোক বলে যাদের দুর্নাম, যাদের সঙ্গে দুর্নীতির যোগসাযোগটা খুব শক্তপোক্ত, তারা তো সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে। কারণ ক্ষমতা সেটা তো একটা বুলেট প্রুফ জ্যাকেটের মতো, গায়ে একবার পরে নিলেই হলো, প্রাণে বাঁচার সুযোগ থাকে। এই যে এতগুলো কথা বলছিলাম একটু আগে, যে তৃণমূলের ভেঙে যাওয়ার কারণ কি, ভেঙে যাওয়ার সম্ভাবনা কতটা প্রবল হয়ে দাঁড়িয়েছে, ইতিমধ্যেই যেভাবে নিজেদের মধ্যে লাঠালাঠি শুরু হয়ে গেছে, এবং সবথেকে বড় কথা, কে কোনটা আপন করে নিচ্ছেন, কার জিনিস কিছু বোঝা যাচ্ছে না, ক্ষমতাটা কোথায় থাকবে কিছু জানা যাচ্ছে না, মানে এটা চরম অনিশ্চয়তা। সেই অবস্থায় সবাই যে একটা সুনিশ্চিত ভবিষ্যতের জন্য শাসক দলে এসে ভিড়তে চাইবেন, সেটাই তো বাস্তব। সেটা ওই শুরুর দিকে আপনাদের খেয়াল থাকবে, তখন বিজেপির রাজ্য সভাপতিও কিন্তু ওই একই সতর্কবার্তা শুনিয়েছিলেন। এবার তারপর মাঝখানটা বিরতি ছিল, 1 মাসের মাথায় স্বপন দাশগুপ্ত শোনালেন, এবং তার কথা কিন্তু আপনাদের খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কারণ ভদ্রলোক দীর্ঘদিন রাজনীতি করছেন, শুধু না রাজনীতি দেখছেন, একজন নামী গুণী সাংবাদিক ছিলেন, প্রচুর পড়াশুনো এবং অভিজ্ঞতা, আর তিনি এখন তো এই মন্ত্রিসভার সদস্য, শপথ নিয়ে ফেলেছেন। সুতরাং তখন তিনি নিজের ভেতর থেকে যখন এই বক্তব্যটা রাখেন, নিজেদের উদ্দেশ্যেই সতর্কবার্তা রাখেন, তখন বুঝতে হবে বিপদটা সত্যি খুব মানে সুনিশ্চিতভাবে কিন্তু খুব চুপিসারে আসছে। মানে বোঝা যাবে না কিন্তু কখন সেটা ফাঁকতালে খপ করে ঢুকে যাবে। খুব সতর্ক না থাকলে সেটাকে আটকানো যাবে না। তাই তিনি সেই সতর্কতার জন্যই এই বার্তাটা দিলেন। এই রকম একটা সময় যখন লোকজন হয়তো ওই গঠনমূলক বিভিন্ন সংস্কারের কথা বলবেন বা মজা দেখবেন, তখন ভুলে গেলে চলবে না আসল জায়গাটা কোথায়। দেখুন, এরপর এটা দেখে আমাদের একটা জিনিস মনে হচ্ছিল, ওই তিনি যেটুকু লিখেছেন সেটুকুই কি বোঝাতে চেয়েছেন, নাকি
আরও অনেক গভীরে শিক্ষা দিতে চেয়েছেন। জ্ঞানী মানুষ তো অনেক সময় ইঙ্গিতে কথা বলেন। এবার স্বপন দাশগুপ্ত সেই রকম কোনো ইঙ্গিত কি দিয়ে দিলেন? স্বপন দাশগুপ্ত কি তার সমাজ মাধ্যমের ওই প্রোফাইল থেকে নিজের দলকে সেই বুলেট প্রুফ জ্যাকেট যাকে তাকে সরবরাহ না করতে সতর্কবার্তা দিলেন? ঠিকই তো বলেছে, ভুল কিছু বলেছে নাকি? স্বপন দাশগুপ্ত মানে আমাদের মন্ত্রী স্বপন দাশগুপ্ত ঠিক বলেছে। দেখুন, দুটো জিনিস আছে জানেন তো। একটা হচ্ছে ওই অন্য দল থেকে লোকজন এসে ঢুকে পড়া, মানে সোজা কথায় যাকে বলে বেনজল। আর দ্বিতীয়ত অভ্যেস। যা চলছে, যা দেখেছেন, সেগুলোর থেকেই তো লোকজন শিক্ষা নেন। তৃণমূলের 15 বছরের আমলে যে বিষ চারপাশে বয়ে গেছিল, যেগুলো যেগুলো মানুষকে ক্ষতি করেছে, যেগুলো যেগুলো তৃণমূলের আজকের এই দশা করছে, সেই একই প্রবণতা, ওই শুরুর দিকের প্রবণতাগুলো, সেগুলো দলের কারোর মধ্যে বা নিচের তলার কর্মীদের মধ্যে যাতে না দেখা যায়, সেটাও কি তিনি সতর্ক করলেন না? দেখুন, রাসবিহারী কেন্দ্রের বিজেপি বিধায়ক তার পোস্টে পরিষ্কার লিখেছেন, সেই সমস্ত ছদ্মবেশী যারা অতীতের পাপ ধুয়ে ফেলতে বিজেপিতে আসতে চায়, তাদের আটকানো না গেলে বাংলার শুদ্ধিকরণ প্রক্রিয়াটাই অসম্পূর্ণ থাকবে। এবার অনেকেই ভাবতে পারেন, গোটা রাজনীতিটাই তো আসা যাওয়ার মাঝে টিকে আছে। উত্তর ভারতের নেতাদের একটা বড় অংশ এক একটা মরশুমে একটা দলে থাকেন বলে শোনা যায়। রাজনীতি এরকম যাতায়াত ছাড়া হয় নাকি আজকাল? আমাদের রাজ্যটা এখন তো সর্বভারতীয় রাজনীতির একটা অংশ হয়ে গেছে। এতদিন কেউ এটা বিচ্ছিন্ন ছিল, স্বাধীনতার পর থেকে কেন্দ্রে একরকম, এখানে একরকম, সেই প্রথম দিকে একবার ছিল, তারপর আর কোথাও ওই একরকম কোথাও নেই। তো সেই জন্য আমাদের রাজ্যটা এইবার যে মূল স্রোতে ফিরে এলো বলে ধরতে হবে, তাতে কি ওই সর্বভারতীয় স্রোতটাও বা তার অঙ্গটাও আমরা হয়ে যাব? সত্যি কথা বলতে কি, এই যাতায়াতের অঙ্গ তো আমাদের বা অভ্যেস, এটা তো আমাদের আগেই হয়ে গেছে। সেই 2011-র পর থেকে তো আমরা এই বিষয়টা দেখছি, কখনো স্বেচ্ছায়, কখনো বাধ্য হয়ে, এটা তো আমরা দেখেছি। কিন্তু এটা সব থেকে বড় মুশকিল হচ্ছে, এই যাদের অন্য দল থেকে অমৃত বহনকারী বলে নিয়ে আসা হয়, সেই অমৃত মন্থনের সময় তো বিষও উঠেছিল। ফলে অমৃত আনতে গেলে তার সঙ্গে যে বিষও আসবে, এটা সবসময় খেয়াল থাকে না। এ রাজ্যের নেতারা তারা দলবদলটা এমন একটা জায়গায় নিয়ে ফেলেছেন, ফলে এটাই এখন স্বাভাবিক বলে গণ্য করা হয়। কিন্তু কেউ খেয়াল করেন না, এর ফলে আস্তে আস্তে বিষগুলো চলে আসতে পারে। শুধু অমৃত আসবে না, শুধু বিষ দাও, অমৃত দাও না, চাই না, এটা কেউ বলে না। এখন উল্টো হয়ে গেছে, শুধু অমৃত দাও, বিষ চাই না। এগুলো বলার সময় বলা হয়, কাজের সময় হয় কি? এটাই হচ্ছে সব থেকে মুশকিলের কথা। এবার এখন পর্যন্ত এই যাতায়াত চলছে, বুঝলেন তো? সেই জন্যেই মানে যাতায়াতের প্রচেষ্টাটা চলছে। এবার সেই প্রচেষ্টার মাঝামাঝি জায়গায় গোটা ব্যাপারটা আটকে রয়েছে। সেটা তৃণমূলের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে দলে আছি কিন্তু দলে নেই, এরকম একটা পরিস্থিতি। এবার না থাকলে বা দলটাকে এপাশ থেকে দলটাকেই নিজেদের করে নিতে না পারলে তারা কোথায় যাবেন, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। এবং সেই প্রশ্নের মুখটাতেই হয়তো গেট হিসেবে এই স্বপন দাশগুপ্তর সতর্ক বার্তাটা থাকতে পারে। শুধু যাওয়া আসা, এই রাজনীতিকদের জন্য এটা হচ্ছে বোধহয় ওই জাতীয় সঙ্গীতের মতো আর কি। এই যেরকম এখন বন্দে মাতারম, জাতীয় সঙ্গীত, এগুলো শুরুতে গাইতে হয়। রাজনীতির যে কোনো দল তারা কিন্তু এই গানটা গিয়ে শুরু করতে পারে। ঘটনা হচ্ছে মাঝে মধ্যেই যাতায়াতের রাস্তা একটা জিনিস পড়ে থাকে, জানেন তো? মাঝে মধ্যেই বিভিন্ন পরিস্থিতিতে, কি জানেন? আটি। কারণ আটি সেই ছোটোবেলার থেকে শুনে আসছি, তার ভাগ্যে একটা জিনিসই থাকে, গড়াগড়ি খাওয়া। দেখবেন আটি গড়াগড়ি খায়। এই যখনই আটি বলেন, কেউ অন্য কিছু বলেন না, এটাই বলে। তো আজ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তাতে তো মনে হচ্ছে এই যাতায়াতের পথে আপাতত তিনি ওই আটির মতোই গড়াগড়ি খাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের তিনি চিফ হুইপ, কিন্তু দলে কি হচ্ছে সেটাই নাকি বুঝতে পারছেন না।
কেউ কারুর কথা শুনছে না, সংসদীয় দলের কারোর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। তার মানে উল্টো দিকটাও সত্যি, কেউ তার সঙ্গেও যোগাযোগ করছেন না, সোজা বাংলায় পাত্তা দিচ্ছেন না। এবার দেখুন, এই কদিন আগে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে তাকে দায়িত্ব নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে চিফ হুইপ করেছেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার সঙ্গে বাকি সাংসদদের যদি এরকম একটা কমিউনিকেশন গ্যাপ, মানে যোগাযোগের ফাঁক তৈরি হয়ে যায়, তাহলে সেটাকে তো সাম্প্রতিক সময়ে শুধুমাত্র ওই টেকনিক্যাল গোলযোগ, ওই ফোন লাগছে না, নেটওয়ার্কটা ঠিক মতো নেই, এই সব বলে হালকা করে দেওয়া যায় না। যোগাযোগটা সেই জন্যই বিচ্ছিন্ন হচ্ছে, এটা মানা যায় না। নাকি ধরতে হবে এই ক্ষেত্রে এই সংসদেও, মানে তৃণমূলের সংসদীয় দলের মধ্যেও মাধ্যাকর্ষণের টানটা কমছে। যত টান কমছে, সাংসদরা সব দূরে দূরে ছড়িয়ে যাচ্ছেন দলের থেকে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ভাঙতে সফল হয়েছে বিজেপি এবং সেখানে ঋতুব্রত ব্যানার্জিকে কাজে লাগানো হয়েছে। আপনি লোকসভার মুখ্য সচেতক, লোকসভাতে এই আমি তো সবে হয়েছি, এখন তো লোকসভা তখন থেকে তো যাচ্ছিলাম, 2025 পর্যন্ত ছিলাম। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, এখন সব হিসেব গুলিয়ে গেছে। যতক্ষণ যা না হবে ততক্ষণ কিছু বলতে পারবো না। দেখুন, উনি নিজের মতো করে যেটা বললেন সেটাকে সোজা বাংলায় যদি আপনি ধরতে চান, তিনি বুঝতেই পারছেন না, চরম অনিশ্চয়তার মধ্যে তিনি রয়েছেন। এবং এতটা অনিশ্চয়তা যে পোস্ট পেয়েছেন, সেই পোস্টটাকেও এখন আর তিনি আদৌ গুরুত্ব দিতে পারছেন না। এটা কেন বলুন তো? দেখুন, নর্মালি ওই ফোন করে কাউকে না পেলে যে কোম্পানির ফোন আর কি, সার্ভিস প্রোভাইডার যাকে বলে আর কি, তাদের তরফ থেকে একটা দুঃখ প্রকাশ করে বলা হয় যে এই মুহূর্তে অমুকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দুঃখিত। মানে যোগাযোগ না হওয়ার দায়টা তারা স্বীকার করে নেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারা, উল্টো দিক থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ না করা, গোটা ব্যাপারটা কোনোটাই বুঝতে না পারা, এটার দায় কার বলুন তো? দেখুন, আনুষ্ঠানিকভাবে অভিষেকের কাঁধে লোকসভায় তৃণমূলকে নেতৃত্ব দানের দায়িত্ব, এটা আমরা সবাই জানি। কিন্তু বকলমে তৃণমূল সংসদের দুই কক্ষেই তৃণমূলের নীতি নির্ধারক এই মুহূর্তে অভিষেকই ছিলেন, সেটাও তো বাস্তব। অবশ্য শুধু সংসদ কেন, এই দায়িত্ব শোনা যাচ্ছে তৃণমূলের আলপিন থেকে এলিফ্যান্ট সব কিছুর দায়িত্বই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটাই পোস্ট, যেটা সোজাসুজি বললাম শুরুতে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে আর নেই, এটাই তো এই যে যারা আর কি নতুন এই তৃণমূলের এই নামগুলো দেওয়াটা না খুব মুশকিল হয়ে গেছে। একটা কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল, নাকি ওটা মমতা তৃণমূল, নাকি ওটা আদি তৃণমূল, এটা নব্য তৃণমূল, কী যে বলাটা খুব মুশকিল। কারণ কি থাকবে, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন ঝানু রাজনীতিক, তার উপর আইনজীবী, তিনি যদি বুঝে উঠতে না পারেন কি বলবেন, কি করবেন, আমরা কি করে বলি বলুন তো? রাজনীতিকরাই তো ওদের রাস্তা দেখায়। তো যাই হোক, এই যে ধারণাটা এতদিনের, যে এই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এবার সেই পোস্টটা যে ঠিক নয়, সেটা বা নড়বড়ে হয়ে গেছে বা পোস্ট দখল হয়ে গেছে অজান্তে, সেইটা এই শিউলি সাহার মতো তৃণমূলের বিধায়িকা, এবার তিনিও আবার কোন তৃণমূল, অবশ্য এখন তো ঋতব্রত দাবি করছেন তাদেরটাই মূল তৃণমূল আর কি। যাই হোক, তো তিনি কিন্তু খুব সোজা সাপটা হয়ে বলে দিয়েছেন যে তৃণমূল দলটাই নাকি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়কেই ল্যাম্প পোস্ট করে অভিষেক নাকি দল চালাচ্ছিলেন। এই অভিযোগেই তো 58 জন তৃণমূল বিধায়ক কালীঘাট তৃণমূল বা আইপ্যাক তৃণমূল বা ওই আদি তৃণমূল বা যাই বলুন, তাকে ডিভোর্স করে দিয়ে নতুন দল বা দলটাকেই আপন করে নিয়েছেন, আলাদা করে নিয়ে। দেখুন, যোগাযোগের অভাব যতটুকুনি যে ক্ষেত্রে কমুক না কেন, যারা এখনও কালীঘাট তৃণমূলের প্রতি শ্রদ্ধাশীল, তারা বলছেন তৃণমূলের আসল প্রতীক জোড়াফুল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। যে 58 জন বিধায়ক বিদ্রোহ করেছেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই জিতে এসেছেন বলে ওই কালীঘাটপন্থীদের দাবি। কিন্তু মুশকিল হচ্ছে, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ দিয়ে তো আইন চলে না। নির্বাচন কমিশনের
যে নির্দেশ বা আইন সে অনুযায়ী তৃণমূলের প্রতীক একটাই, জোড়া ফুল। এবার কি হবে? এখন তো এক ফুল দো মালি, অবশ্য বলতে পারেন যে ওখানে জোড়া ফুল দো মালি, কিন্তু তা বলে তো ওই জোড়া ফুলটাকে ছিঁড়ে এ একটা ফুল ও একটা ফুল এরকম নিতে পারেন না। এবার এই গোটা বিষয়টাই তো ওই কালীঘাট তৃণমূল, নতুন তৃণমূল দুটো তৈরি হয়ে যাওয়ায় কোনটা আসল কোনটা নকল সেটা নিয়ে সংশয় তৈরি হওয়ায় এই প্রতীকের ভাগাভাগির প্রশ্নটা এসে গেছে। দল দখল করে নিয়েছেন, এবার প্রতীকটা সেটাও দখল করে নেবেন না তো? এটা একটা হিন্দি সিনেমায় মাঝখানে একটা খুব সুন্দর ডায়ালগ শুনেছিলাম আজকে, জাস্ট এই পরিপ্রেক্ষিতে এই ডায়ালগটা আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। তাতে নায়ককে, যে সেকেন্ড নায়ক, সে বলেছিল নকরি ভি গাই ছোকরি ভি গাই। তো এ হচ্ছে সেরকম, দলও গেল প্রতীকও গেল, এরকমই পরিস্থিতিতে কি তৃণমূল পড়ে গেছে? দেখুন, এই দাবিটা, এই প্রতীকের দাবিটা অফিসিয়ালি এখনও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তোলেননি, কিন্তু দলটাই যেখানে নিজেদের বলে নিয়েছেন, ফলে সেক্ষেত্রে তারা নিজেরাই কি মনে করছেন যে দলটাও তাদের, সুতরাং প্রতীকটাও তাদের? এটাই কি তারা ভাবছেন? এটা ভাবার কিন্তু অনেকগুলো কারণ আছে। সৌজন্যে ওই শিন্ডে মডেল ব্র্যাকেটে বাংলা, কারণ শিন্ডে মডেলের এখানে বাস্তবায়ন সেটা কিভাবে হয়েছে আপনাদের গত কয়েকদিন ধরে বুঝিয়েছি। এবার তার মধ্যে যে পার্টটা, সেটা তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে উদ্ধব ঠাকরের হাত থেকে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের সরকার, শিবসেনা দল দুটো যেরকম কেড়ে নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তো প্রতীকটাও কেড়ে নিয়েছিলেন। তারপর দল আর প্রতীক বাঁচাতে সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন উদ্ধব, কিন্তু তাতে উদ্ভূত পরিস্থিতিটা এতটুকু বদলায়নি। দল আর শিবসেনার ওই তীরধনুক প্রতীক দুটোই শিন্ডে শিবির মুঠে পুরে নেয়। এবার শোনা যাচ্ছে যে তৃণমূলের এই প্রতীক বা এই যেভাবে ঋতব্রতরা আপাতত প্রথমে বিরোধী দলনেতার পোস্ট এগুলো সব কবজা করেছেন, এগুলোর বিরুদ্ধে তৃণমূল তারা সুপ্রিম কোর্টে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকমই ইঙ্গিত দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা এখনও আলাদা করেই বললাম প্রতীকটা দাবি করেননি, কিন্তু তারাও তো করতে পারেন। মানে গোটা ব্যাপারটা এখন আইন আদালতে যাবে। তার কারণ হচ্ছে যে এটা যে কেউ ছেড়ে দেবেন না সেটাই খুব স্বাভাবিক এবং অতীত অভিজ্ঞতা আছে। কিন্তু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটা নেই সেটা উদ্ধব ঠাকরের কাছেও ছিল না, সেটা হচ্ছে এই সংখ্যা বিধায়ক। এটা নিয়েও একটা সংশয় আছে, সেটা বলছি। কিন্তু আপাতত এই সংখ্যাটা যেরকম শিন্ডের কাছে ছিল ওখানে, তেমনি এখানে ঋতব্রতদের সঙ্গে রয়েছে। এবার এই সংখ্যাটা যদি শেষ পর্যন্ত অটুট থাকে, তাহলে আদালতে গেলেও এই প্রতীক সেটা কালীঘাট তৃণমূলের পক্ষে রক্ষা করাটা সহজ হবে কি? কারণ সেক্ষেত্রে তো শিবসেনার মামলাটা উদ্ধৃত করে ঋতব্রতদের আইনজীবীরা সওয়াল করবেন। অতীত একটা নিদর্শন রয়ে গেছে। ফলে কালীঘাটের বুদিরগড়টা নকল আর বিধানসভায় আত্মপ্রকাশ করাটা তৃণমূলের আসলে নবকলেবর, ওটাই আসল। এটাই তো অফিসিয়াল হয়ে যেতে পারে, মানে আইনি স্বীকৃতি পেয়ে যেতে পারে, এবং তাহলে তারাই প্রতীকের মালিকানা অর্জন করবে। এবার আজকে দেখুন, এটা নিয়ে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে গোটা ব্যাপারটা আলটিমেটলি আইনের দ্বারস্থ হচ্ছে। কিন্তু তার আগে নিজেদের আসল তৃণমূল প্রমাণে, এবং আপাতত তিনি যে পোস্টে আছেন সেই পোস্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই পোস্ট, মানে তার মতোই তিনি দায়িত্ববান নেতা, বিরোধী দল নেতা। এই চেহারাটা বা এই অবতারটাকে জনমানসে প্রতিষ্ঠা করতে ঋতব্রত কিন্তু চেষ্টার কোনো কসুর করছেন না। আজকে তিনি রাজ্য পুলিশের দ্বারস্থ হয়েছেন, কারণ এন্টালির বিধায়ক সন্দীপন শাহর বাড়িতে বিজেপির একাংশ চোরাও হয়েছিল, ডিম টিম চোরা হয়েছে বলে অভিযোগ। এই ডিম চোরাটা এবার কিন্তু একদম ট্রেডমার্ক হয়ে যাচ্ছে। বিধায়ক সন্দীপন সহ আক্রান্ত তৃণমূল কর্মীদের হয়ে ওই শিউলি শাহর নেতৃত্বে আজ অভিযোগ জানালেন ঋতব্রতরা। মানে তৃণমূলের কর্মীদের পাশে যে কালীঘাট নয়, সে যেখানকার তৃণমূল কর্মী হন, তারা রয়েছেন, এটা প্রমাণের চেষ্টাও কিন্তু শুরু হয়ে গেল। এটাও কিন্তু ওই নিজেদের আসল প্রমাণ করার একটা পার্ট। ঋতুব্রত ব্যানার্জি was expelled from the party.
পার্টির যে সদস্য নয় তাকে পার্টির অপোজিশন লিডার হিসেবে রিকগনাইজ করবে কি করে? যার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই তাকে কখনো পার্টির অপোজিশন লিডার করা যায় নাকি? হাস্যকর। আইনের জ্ঞানটা একটু কম আছে, মানে যারা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের আইনের জ্ঞানটা কম আছে। আমি কাউকে ছোট না করেই আমি বলবো, এটাই শুধু বলবো, তৃণমূল কি অশিক্ষিতদের নিয়ে তৃণমূল? তার মধ্যে কি সামান্য শিক্ষিত মানুষ কেউ নেই? কারণ একজন কাউকে এক্সপেল করতে গেলে একটা পার্টি রেজিস্টার্ড বডি থেকে তার অনেক প্যারাফার্নালিয়া আছে। তাকে শোকজ করতে হয়, তাকে অপরচুনিটি অফ হিয়ারিং, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, সেটা না করে একজনের বললেন আমি তাকে এক্সপেল করে দিলাম, এ কি জমিদারি তো কারণ নয়? আমার বাড়িতে তারা কাজের লোক চাকরি করে, কাজ করে, তাকেও যদি আমরা বার করতে হয় তাকে জবাব দিতে হয় কেন বার করছি, কথায় কথায়। আইনের ভাষায় বলতে হয় ভয়েড, সে তার কোনো ভ্যালু নেই। সেকেন্ডলি, তৃণমূলের কনস্টিটিউশন এক্সপালশন সম্বন্ধে কোনো প্রভিশন আছে কি আছে আমি জানি না। তৃণমূলের কনস্টিটিউশন এক্সপালশন সম্বন্ধে তার প্রসিডিওর কি বলা আছে, আছে কি কোনো প্রভিশন? যদি না থাকে, ইউ কান্ট এক্সপেল এনিবডি। যদি থাকে, সেই প্রসিডিওরটা যদি লিগালাইজড হয় তাহলেই হবে। সেটা যদি ফলো না করি, আমি বললাম মুখের কথা এক্সপেল করে দিলাম বলে তো এক্সপেলশন হয় না। সো দের ইজ নো লিগাল এক্সপালশন অন দ্য ফেস অফ ইট। দেখুন, দুধে আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য তুলেছিলেন, উষানাথ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক একইভাবে সেইটার তো যুক্তিগুলো খারিজ করলেন। এটা আমরা আইনের লড়াই আমরা একটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম, যে কারণ এই আইনের লড়াই কিন্তু হতে চলেছে। এবার ঘটনা হচ্ছে যে এই ঋতব্রতকে, তাকে যে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া, সেটা তো স্পিকারের সিদ্ধান্ত। ওই বিধানসভার ভেতরে স্পিকারের জায়গাটাই তো শেষ কথা। এবং তিনিও যদি মনে করেন যে ঋতব্রতর এই বহিষ্কারটাই ঠিকঠাক নয়, তার মধ্যেই ফাঁক রয়েছে, এবং তার থেকেও বড় কথা, তার তরফ থেকে যদি এটা বলা হয় বা এটা তুলে ধরা হয় যেটা তার হাতে রয়েছে, যে তৃণমূলের তরফ থেকে যে চিঠিটা অতীতে দেওয়া হয়েছিল ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে তাকে বিরোধী দল নেতা করার জন্য, সেটার মধ্যেই তো গণ্ডগোল রয়েছে। যারা সই করেছিলেন তারাই তো বলেছেন যে এটার মধ্যে তারা সই করেননি, সেটা নিয়ে সিআইডি তদন্ত চলছে। ফলে যে চিঠিটার সততা নিয়ে, যে চিঠিটা করার ক্ষেত্রে গণ্ডগোল করা হয়েছে বা জাল করা হয়েছে, এরকম একটা অভিযোগ উঠে গেছে, সেটাকে তিনি পাত্তা তো নাই দিতে পারেন। সুতরাং আপাতত যেটা বোঝা যাচ্ছে, এই রাজনীতিটার লড়াই এবং ঋতব্রতকে কেন্দ্র করে একদিকে যেরকম ওই দলটাকে নিজেদের করে নেওয়ার একটা চেষ্টা চলবে, সেটা কে কতটা শক্তি তাই জাহির করতে পারেন সেই লড়াইটা চলবে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি মুহূর্তে ওই নিজেদের জায়গাটা প্রমাণ করার জন্য বৈঠক ঠৈঠক ডেকে ওই যেরকম রেগুলার গুনতি করে না যে কজন আছে, এরকম দেখবেন এই বিশেষ করে এরকম যখন এরকম একটা সংকট হয়, নাম্বারের সংকট, তখন কিন্তু ওই অতীতে আমরা দেখেছি যে সবাইকে নিয়ে অন্য কোনো জায়গায় একটা রিসর্টে রাখা হলো, অর্থাৎ গুনতি ঠিক রাখা। হ্যাঁ, ঠিক সেরকম একদম পুরো সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত বৈঠক ডাকছেন, কালকেও ডেকেছেন। এবার কজন সেখানে থাকবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। একই সঙ্গে কর্মসূচি রাখছেন ওদিকে ঋতব্রতরা, ফলে তাদের সঙ্গে কজন থাকবেন সেটা মানে একটা কালকে কিন্তু একটা বলা যায় যে নম্বরের লড়াই হতে চলেছে। এমনিতে সাম্প্রতিক রেকর্ড যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশাবাদী হওয়ার খুব একটা কারণ নেই, কিন্তু উল্টো দিকে যারা আছেন তারাও কি খুব নিশ্চিন্ত বোধ করছেন? বিশেষ করে এন্টালিতে সন্দীপন সাহার বাড়িতে যখন ওই সকালবেলায় গিয়ে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরে তখন তো সবার মনে হতেই পারে যে আরে এত কিছুর পর তারা তো ওই আলাদা থেকে যদি তারা এরকমভাবে বিক্ষোভের সম্মুখীন হন, এক থাকাটা তো ভালো হতে পারে। তারা নিজেদের লড়াই করছেন, এই ফাঁকে যদি তাদের কেউ দুর্বল ভেবে নিয়ে বিক্ষোভ করে, তারা আলাদা হয়ে গেছেন ভেবে বিক্ষোভ করে, আর ইদানিং তো বিক্ষোভ হলে
এক একজনের সম্পর্কে বিভিন্ন অভিযোগ সামনে চলে আসছে, তার ভিত্তিতে আবার পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তো এই সমস্ত ভেবে সবাই যদি কেউ যদি একটু দোদুল্যমান হয়ে পড়ে, খুব দোষ দেওয়া যাবে। এটাই তো হচ্ছে। আগামীকাল সন্দীপন শাহের বাড়িতে যাওয়ার কথা ঋতব্রত শিউলিদের, মানে এদিকে বৈঠক ওদিকে বিধায়কের বাড়িতে যাওয়ার কর্মসূচি। দু দল, মানে কোনটা আসল দল আমরা জানি না, একই দল কিন্তু দুটো দিক, এবং দুপক্ষই নিজেদের বেঞ্চের শক্তি পরীক্ষা করবে কাল, এটা হচ্ছে পরিষ্কার কথা। দেখুন এটা নিয়ে এমনিতে গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বাড়িতে সভাগুলো বা তার ধর্ণা, সেগুলোতে যদি আপনারা তার সাংসদ বা বিধায়কদের উপস্থিতি দেখেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে আরও বেশি কিছু হয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা তো দেখা যাবে না। এটা মোটামুটি সবাই ধরে নিতে পারে। উল্টো দিকে 58 জন, আরও 2 জন বলেছিলেন সই করবে, মানে 60 জন যদি ধরে নিয়ে রয়েছেন, তাহলে তো এই দিকটা সদ্য সইটই করেছেন, আপাতত থাকবেন বলে মনে করা যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে সেটাও তো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ যারা সই করেছেন তাদের মধ্যেও তো অনেকে ওই ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের মতো ইতিমধ্যেই দাবি করেছেন যে তারা ঋতব্রত শিবির থেকে বেরিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরতে চান, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছেন। যেমন সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা বসুনিয়া, যিনি গতকাল ওই 58 বিধায়কের মধ্যে ছিলেন, কিন্তু আজ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার নেত্রী, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতা। অথচ দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের সবার মূল আপত্তি ছিল এই অভিষেককে নিয়ে। তাহলে ঋতব্রতদের মূল সুর আর সঙ্গীতা বসুনিয়ার মতো দোদুল্যমান বিধায়কদের সুরে একটু যে অমিল থাকছে সেটা দেখা যাচ্ছে। এইটার না গোটা ব্যাপারটাকে একটা অসাধারণ মোড়ে এনে এবং টান উত্তেজনায় জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, জানেন তো। এবং সবাই এখন মানে ওই গুনতে বসে গেছে, এবং কালকে এই যে গোনাগুনিটা চলবে সেটাই কিন্তু সব থেকে বড় কথা। তারাই নিজেরাই বলছে আমাকে বা আমার অন্য সহচরদের যে আমরা সাইন করেছি বটেই বিরোধী এই দলনেতা নিয়ে, কিন্তু আমরা নেত্রীর কাছে আছি, তাই আমরা নেত্রীর সঙ্গে যোগাযোগ পাচ্ছি, নেত্রীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি, যেমনটা আমার সঙ্গে কথা বলেছে মমতা ব্যানার্জি নেত্রী হিসেবেই বলে আমরা সই করেছি। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতাকে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি, যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলবো। 58 জন তৃণমূল বিধায়কের মধ্যে আছেন? হ্যাঁ। আপনার তাহলে নেত্রী কে এখন? আমার নেত্রী মমতা ব্যানার্জিও আছেন, অভিষেক ব্যানার্জিও আছেন। দেখেন, রাজনীতির ক্ষেত্রে কে কখন নেতা হবে, কে কখন নেত্রী হবে বলা যায় না। যা হওয়ার হয়ে গেছে, আমরা অরিজিনাল অপোজিশন হিসেবে স্বীকৃতি পেয়ে গেছি। এখন এটা হচ্ছে একটা ডেসপারেট মেজার, বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করছে। দেখুন, এই সবার বক্তব্যগুলো শুনলে আপনারা একটা ব্যাপার তো নিশ্চিত হয়ে গেছে, রাজনীতি এবং রাজনীতিকদের কাছে নিশ্চিত বলে শেষ কথা বলে কোনো বস্তু হয় না। ওনারা পেন্ডুলামের মতো, জানেন তো, সারাক্ষণ দুলতেই থাকেন। সিদ্ধান্ত বদলে যায়, নেতা বদলে যায়, নেত্রী বদলে যায়, সবই বদলে যায়, পরিস্থিতিও বদলায়। এই যে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অতীতের ধর্নায় কত কিছু ঘটিয়ে ফেলেছিলেন, এবারের ধর্নায় যেমন দেখেছেন সব ফাঁকা। ওখানেই তো অভিমান করে একটা কথা বলেছিলেন, বাংলায় তো পালাবদল আগেও হয়েছে, কিন্তু তারপর তো ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর বাড়ির সামনে গিয়ে কেউ গালাগালি করেননি, কারুর বাড়ির সামনে তো আন্দোলন বা বিক্ষোভ হয়নি, ঠিকই তো। কিন্তু পাল্টা প্রশ্নও তো করা যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা কি জাতীয় স্বার্থের পক্ষে হানিকর, ক্ষতিকর এরকম বক্তব্য কখনো রেখেছিলেন? জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে কি দেশদ্রোহিতার কোনো অভিযোগ কখনো উঠেছিল? এমার্জেন্সির সময় জ্যোতি বসু তো বিরোধী নেতা ছিলেন, কিন্তু তার কোনো মন্তব্য, তার কোনো বক্তব্য কি বিদেশে ভারতের বিরুদ্ধে হাতিয়ার হয়েছিল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এখন পর্যন্ত যে বিক্ষোভ হয়েছে সেগুলো তো মূলত দুর্নীতির জন্য, এবং ওই তার সামনে ওই ব্যারিকেড ট্যারিকেড করে এলাকাবাসীকে কার্যত বন্দি করে রাখার
যে ক্ষোভটা জমেছিল সেটার বহিঃপ্রকাশ ছিল, এবং সঙ্গে সঙ্গে তাদের ওই জীবনযাপনটা একই রকম সাধারণ ছিল, এটা দেখাতে এলাকায় কোনো উন্নয়ন হয়নি বলে তো অভিযোগ ছিল। ফলে বিক্ষোভগুলোর জায়গাটা তো কমপ্লিটলি আলাদা ছিল। এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, তারপর প্রথম বৈঠকেই ঠিক করে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তায় কোনো খামতি রাখা হবে না। তারপর পুলিশ তো বিক্ষোভ দেখাতে দেয়নি, সেই বিতর্কটা মিটে গেছে। কিন্তু তারপরেও ওই বললাম ভাবমূর্তি, সেটার খণ্ড বিখণ্ড হওয়া দলটার মতোই, সেটা কি রোখা যাচ্ছে? তাকে তো দেশদ্রোহিতার অভিযোগে বিদ্ধ হতে হচ্ছে। একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে দেশদ্রোহিতার অভিযোগে বিদ্ধ হতে হচ্ছে, হোক না প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা তো অতীতে কখনো দেখা যায়নি, কিন্তু সেটাই তো হলো। বাংলাদেশের সামনে দেশের স্বার্থহানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগে তিনি তো সরকারিভাবে দেশদ্রোহে অভিযুক্ত হলেন। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বে আঘাতের অভিযোগ তুলেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ইউএপিএ ধারা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার দাবি তুলেছেন তিনি। মানে এমন একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ছেন, যেটা কিন্তু সূত্রপাত তারই বক্তব্য থেকে। এটার জন্য দায় অবশ্যই তার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলাদেশের রাজনৈতিক হত্যাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সংগঠিত হত্যা বলা একটা নিজের কাছেই নিজে একটা কোশ্চেন, যে তিনি আদৌ মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি কোনো পার্টির ক্যাডার ছিলেন, কোনো জিহাদি উস্কানিমূলক মানে প্রভোকেশন করা কোনো মহিলা নেত্রী ছিলেন। ধর্ণা মঞ্চ থেকে যে উক্তিটা করেছেন সাংঘাতিক, যে এ ধরনের উক্তির লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া। ভারত বিরোধী শক্তি বাংলাদেশে উজ্জীবিত হবে এবং হয়তো তারা আতঙ্কবাদ বাংলাদেশ থেকে ভারতে ছড়াবার চেষ্টা করবে। যেরকম ভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, দাঙ্গা বাড়াতে চেষ্টা করছেন হিন্দু মুসলিমদের মধ্যে, যেরকম ভাবে উনি ভারতবর্ষ রাষ্ট্রটাকে কালিমা লিপ্ত করছেন, ওনার স্থান হওয়া উচিত কারাগারের ভেতরে। অন্য দেশের কাছে ভারতবর্ষের নিরাপত্তাকে অসুরক্ষিত করা, ভারতবর্ষের ওপর কোশ্চেন মার্ক করা, ভারতবর্ষের সাথে সংঘাতে এনে দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল। 152 বিএনএসএ এটা একদম রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। উনি দাঙ্গামূলক উস্কানি প্রভোকেশন 192 196-এ পড়ে। যদি উনি এই ধরনের আন্তর্জাতিক ঘটনাতে তাকে ব্যবহার করে কোনো রকম রাষ্ট্রীয়, জাতীয় এবং আঞ্চলিক অ্যাডভান্টেজ তোলার জন্যে ব্যবহার করার প্রচেষ্টা করেন, সেটা কিন্তু সরাসরি ভারতবর্ষ এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে যাবে। ভারতবর্ষ বা ভারতের সরকার যখন বাংলাদেশের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, তখন এ ধরনের মন্তব্য একটা টালমাটাল অবস্থার সৃষ্টি করার জন্য করা হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দেখুন, বাংলাদেশ নিয়ে মন্তব্যের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। এটা দেখে আপনাদের মনে হতে পারে তো এই এত কিছু বলছি, এই রকম জায়গায় ব্যাপারটা পৌঁছলো কেন? সত্যি কি তিনি বলেছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম জাতীয় স্বার্থের পরিপন্থী মন্তব্য করলেন এরকমটা তো নয়। বিজেপি নেতারা তো বারবার মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বালাকোটে বিমান হানার সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং পাকিস্তানের সুরে কথা বলেছিলেন বলে তারা অভিযোগ করেন। এমনকি ওই অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন ওই আলিপুরদুয়ারে সভাটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো নবান্ন থেকে তখন সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী বাংলায় সিঁদুর বিক্রি করতে এসছেন। তখনও বিজেপি প্রশ্ন তুলেছিল, এটা কি প্রধানমন্ত্রীকে আক্রমণ নাকি দেশের সেনাবাহিনী আর পহেলগাঁও গণহত্যায় নিহতদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন? সত্যি কথা বলতে কি, এই সবগুলোকে যদি পরপর সাজান তাহলে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। একবার কেউ ভুল করলে সেটা ভুল, কিন্তু বারবার যদি কেউ ভুল করতে থাকেন তাহলে কিন্তু সেগুলো নিয়ে এই রকম বিতর্ক তৈরি হওয়াটাই খুব স্বাভাবিক। সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন।
আপনি যে দেশ বিরোধী একজন মানুষ সেটা বারবার আমরা পুলওয়ামা, বালাকোট, বিএসএফ, ইলেকশন কমিশনে আমরা দেখেছি, কিন্তু আজকে যেভাবে আপনি মানুষকে ইনস্টিগেট করে আরেকটা দেশকে ইনভলভ করে আপনি কথাগুলো বলছেন, এটা খুব যথাযথ কাজ করা হয়েছে, তার এগেনস্টে এফআইআর করা হয়েছে। সে ওরা দিক, অভিযোগ জানাক, ওদের তো কাজই তাই। সে যে দেশই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নাম বলেনি, বলেছে কি? হ্যাঁ, তো সেটা কে কি করে জানবে? সেটা কি করে আইডেন্টিফাই করছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, অমিত শাহ এটাকে বলেছে সাপ্রেস করে রাখুন, আর অমিত শাহ খুঁজছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন জেলে ঢোকানো যায়। দ্যাট ইজ হিজ মোটিভ। দেখুন, গোটা ব্যাপারটা যদি আইনের তরফে চলে যায়, তখন আইন যেভাবে দেখবে সেভাবেই চলবে গোটা ব্যাপারটা। কিন্তু আইনের নজর সেটা তার মতো করে যেরকম চলে, মানুষের নজর তাদের মতো করে চলে, তারা তাদের মতো করে ভাবেন। আর রাজনীতিকদের নজর, তাদের নজর একটা জায়গাতেই, মানুষের নজরে থাকা। কিন্তু সেটা করতে গিয়ে যে বাস্তব পরিস্থিতি মাঝে মধ্যে সত্যিই খুব গণ্ডগোলে হয়ে যায়, পুরোটা বসে থাকে না, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছে। ওখানে কী হবে জানা নেই, কিন্তু কালীঘাট মন্দিরে আজকে তাকে তো যে জিনিসটার সামনে পড়তে হলো, সেটা হয়তো তিনি কোনোদিন ভাবতে পারেননি। কালীঘাট তার এলাকা, কালীঘাট মন্দির তার একদম নিজস্ব মন্দিরের মতো, সেখানেই আজ তাকে গর্ভগৃহের বাইরে অপেক্ষা করতে হয়েছে। এবার এই প্রশ্ন উঠতেই পারে যে একজন রাজনীতিক তিনি এলেই ওই গর্ভগৃহ ফাঁকা করে দিয়ে সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে কেন তাদের সরাসরি ভেতরে যাওয়ার জায়গা করে দিতে হবে? এটা অন্য প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন, উচিত অনুচিতের প্রশ্ন। কিন্তু এটাই তো হয়ে এসছে। ভিআইপি, ভিভিআইপি মানে একটু উঁচু মাপের মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ না, তাদের জন্য তো সবসময় বিশেষ ব্যবস্থাই করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশেষ ব্যবস্থাটা পেতেন, এবং সত্যি কথা বলতে কি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে ওই বিশেষ ব্যবস্থার অধিকারিণী হবেন, এটাই খুব স্বাভাবিক। এই কালীঘাটের সৌন্দর্যায়ন, সংস্কার, স্কাইওয়াক এগুলো তিনি করিয়ে দিয়েছেন, সবসময় তিনি বলেন সেগুলো। কিন্তু ঘটনা হচ্ছে ভক্তি কর্তব্যবোধের থেকে কোথাও গিয়ে কি অহমিকাটা বড় হয়ে গেছিল। তাই কি ক্ষমতা যাওয়ার পর মন্দিরের দেবীও তাকে অপেক্ষায় রাখলেন, তাকে তো বাইরে ওয়েট করতে হলো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কালীঘাটে ঢুকতে গিয়ে হোঁচট খেয়েছিলেন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী বিদ্রূপ করেছিলেন, আর আজ তিনি অপেক্ষায় রইলেন বাইরে। এবার এই পরিস্থিতিগুলো আজকে ওই সব কিছুর সঙ্গে মিলে মানে কোনো ব্যাপারটাই যে সোজা রাস্তায় চলছে না, কোথাও গিয়ে একটা শঠেশাট্টাং চলছে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। এবার আরও একটা ক্ষেত্রে আমাদের কিন্তু এই শঠেশাট্টাং জায়গাটা, অর্থাৎ খুব শিয়ানে কোলাকুলি চলছে এরকম একটা পরিস্থিতি, এটা আমরা ধরে নিতে পারতাম, কিন্তু ধরে নিতে পারছি না। দেখুন, তৃণমূল তাদের ক্ষমতার থেকে চলে যাওয়ার পরেও 80 জন বিধায়ক রয়েছেন বা ওখানে সাংসদরা রয়েছেন, এইটা যেরকম ঘটনা, ঠিক একইভাবে তাদের পৌর নিগমগুলো তাদের কন্ট্রোলে ছিল, নিয়ন্ত্রণে ছিল, সেখানে যথাযথ সংখ্যক তাদের কাউন্সিলর ছিলেন, এটাও তো ঘটনা। কিন্তু তারপর দেখা যাচ্ছে একের পর এক ঘটনা। আজকে অগ্নিমিত্রা পাল তিনি একটা পোস্ট করেছেন, সেখানে বলেছেন যে ওই ফিরহাদ হাকিম কলকাতা পৌর নিগমের যিনি মেয়র, তিনি মেয়রের পদে তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার দেখুন, প্রথম ইচ্ছা প্রকাশের কথাটা আমরা প্রথম জেনেছিলাম ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে বৈঠকে। আমাদের তখন শুনেছিলাম যে তিনি ইস্তফা দেওয়ার অনুমতি চেয়েছেন। আমাদের মনে হয়েছিল অভিমানে ইস্তফা দিতে চান, কারণ কালকে ওই নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি সেখানে হাজির ছিলেন, আর শুভেন্দু অধিকারী তাকে বেশ সমাদর করেছিলেন। এবার মেয়র সাহেব বলে সম্বোধন করেছিলেন, বিধায়কদের আসন থেকে ডেকে এনে মন্ত্রীদের পাশে বসিয়েছিলেন, বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন, এবং টিপ্পনী কেটে এটা শুনিয়েও দিয়েছিলেন যে আগের জমানায় ফিরহাদরা বলার সুযোগ পেতেন না, এখন বলার সুযোগ পাচ্ছেন। হাওড়া মেট্রো আর নিউ টাউনের ফ্লাইওভারের পরিকল্পনার কথা ফিরহাদ বলেছিলেন, আধিকারিকদের তা নোট করে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
মানে সোজা কথা হচ্ছে যথেষ্ট সমাদর পেয়েছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে ওই বিভিন্ন কিছু ছুঁলে যে বিভিন্ন ঘা, সেটা আমরা অতীতে শুনেছি। বাঘে ছুলে কত ঘা, পুলিশে ছুলে কত ঘা, এগুলো তো মোটামুটি আপনারা সবাই জানেন। এবার যাকে দেখতে নারী, অর্থাৎ যিনি ক্ষমতা কেড়ে নিয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনি ছুলে কত ঘা সেটা ফিরহাদ হাকিম টের পেয়েছেন। নবান্ন থেকে তিনি কলকাতা পুরসভায় যান। এবার কালীঘাটে না গিয়ে কেন পুরসভায় গেলেন ফিরহাদ, তা নিয়ে অসন্তুষ্ট হয়ে নাকি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কি ফিরহাদ মেয়রের পদ ছাড়তে চান? সে খবরটা জানাজানি হতে রাত্রে অগ্নিমিত্রা পাল লম্বা একটা পোস্ট করেন। তিনি ফিরহাদ হাকিমের বিবেককে খোঁচা দিয়েছিলেন। তার বক্তব্যের জায়গাটাও তো খুব সুনিশ্চিত। তার প্রত্যেকটা রাজনীতিকটা দেখুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পান। আপনার আমার মতো যেগুলো খুব সোয়াসাপ্টা ব্যাপার, মান অভিমান বিবেক, এইগুলো রাজনীতিতে খুব একটা খাটে টাটে না, এটা আমরা বুঝে গেছি। রাজনীতিকরা সেইভাবে তাদের বিশ্লেষণগুলো করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। অগ্নিমিত্রা পালও সেটা বুঝিয়ে দিয়েছেন যে বর্ষার আগে এভাবে পথ ছাড়লে কলকাতাবাসীকে তো বিপদের মুখে ফেলে দিয়ে যাওয়া হলো। এটা কি ইচ্ছাকৃত? ফিরহাদের কি দায়িত্ব নেই? এই প্রশ্নটা অগ্নিমিত্রা তুলেছেন, কারণ তার মনে হচ্ছে নতুন সরকার এসছে, এখনও গুছিয়ে উঠতে পারেনি, সব দপ্তরের মন্ত্রী পর্যন্ত ঠিক হয়নি, অথচ সামনে বর্ষা, এই সময় জল টল জমবে, অনেক রকম সমস্যা হবে। একটা নির্দিষ্ট কারোর কাছ থেকে নির্দেশ যাওয়াটা তো দরকার। সেখানে মেয়র যদি সরে যান, একটা পুরো গোলমালে একটা মানে পুরো জিনিসটা গণ্ডগোল হয়ে যাবে। এটা তিনি জানেন বলেই তিনি সেইটার দায় তখন লোকজন নতুন সরকারের ওপর চাপাবেন। তৃণমূল সেটাই চায় কি না, এই প্রশ্নটাই তো তুলে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। পুরো কমিশনার স্মিতা পাণ্ডে যদিও জানিয়েছেন যে ফিরহাদ হাকিম এখনও ইস্তফাটা দেননি, সরকারিভাবে দেননি, কিন্তু আরেক মেয়র তিনি তো সরকারিভাবে ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন। এটা তো আমরা দেখেছি। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কাঁদতে কাঁদতে তিনি বলেছেন পরিষেবা দিতে না পেরেই সরে দাঁড়াচ্ছেন। এবার তাহলে দেখুন কি অদ্ভুত, এক্ষেত্রে বিতর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? পরিষেবা দিতে না পেরে সরে দাঁড়াচ্ছেন, নাকি পরিষেবা দিতে না চেয়ে সরে দাঁড়াচ্ছেন? এদিকে হ্যাঁ হলে তার মানে একরকম, এদিকে হ্যাঁ হলে তার মানে আরেক রকম। একটাতে এদিকে দেয় যায়, আর একটাতে ওদিকে দেয় যায়। অগ্নিমিত্রা পাল ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে যা লিখেছেন সেটা তো কৃষ্ণা চক্রবর্তীর ক্ষেত্রেও খাটে। বর্ষার আগেই কেন ইস্তফা? মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও তো ইস্তফা দিতে চাইছিলেন না, আর তৃণমূল কাউন্সিলররা তারা মেয়র থাকা সত্ত্বেও এইভাবে থাকতে চাইছেন না কেন? আর কিছু করার সুযোগ নেই বলেই কি, নাকি যত রকমভাবে বিপাকে ফেলা যায় সেটার থেকে রাজনৈতিক কোনো লাভ হতে পারে, সেই অঙ্ক কষেই কি?